একটু কথাবার্তা বলবো। এবার একটা সরাসরি আমরা দেখে ফেলি, কি দেখে ফেলি, একটা রাউটিং দেখে ফেলি। এরপর আমি থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতেছি। আর তাহলে আমাদের তো দুইটা রাউটার লাগতেছে, আমরা স্ট্যাটিক রাউটটা করে দেখাবো। 2911 দুইটা রাউটার নিলাম, দুইটা সুইচ নিলাম, আমাদের প্রিভিয়াসলি যেরকম নেটওয়ার্কটা সাজাইতাম সেরকমই সাজাচ্ছি। আর মনে করেন দুইটা ডেস্কটপ নিলাম। আমরা জানি রাউটার টু রাউটার ক্রস ওভার, রাউটার টু রাউটার কি ক্রস ওভার। রাউটার টু সুইচ স্ট্রেট থ্রু, রাউটার টু সুইচ কি স্ট্রেট থ্রু। এখানে আমরা ফার্স্ট ইথারনেট কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার নেটওয়ার্কটা সাজায়। আমরা জানি IPv6 হচ্ছে হেক্সাডেসিমেলে প্রকাশ করে। কিসে প্রকাশ করে? হেক্সাডেসিমেলে প্রকাশ করে। এই IPv6 এর একটা আইপি নিলাম 3000, এরপর ডবল ক্লোন। আইপিটা আরো অনেক বড়, কিন্তু এখানে আমরা সেটাকে আবার মিনিমাইজ করে রাখা যায়, ছোট করে কি করা যায়, লেখা যায়। আচ্ছা, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিলাম 3000 এর পরে কি ডবল ক্লোন। এখানে মনে করি এই নেটওয়ার্ক থেকে একটা আইপি দিলাম 1/64। আমরা IPv4 ছিল কত /24 ছিল। থিওরিগুলো নিয়ে কথা বলতেছি, এর আগে আমরা একটা প্র্যাকটিক্যাল করি, তাহলে মজা পাবো। এরপরে আর IPv6 হচ্ছে স্ল্যাশ কত 64। ওখানে নেটওয়ার্ক অ্যাড্রেস 3000, তাহলে এটা হচ্ছে 3001, এর হচ্ছে এই পোর্টের আইপি দিচ্ছি 3002/64। আচ্ছা, এই পাশে আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি 2002 ডাবল ক্লোন। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিচ্ছি স্ল্যাশ না, এর আগে 1 দিচ্ছি /64। এখানে দিয়ে দিচ্ছি মনে করেন 2 স্ল্যাশ। আচ্ছা, এই পাশে একটা আইপি দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি 2000 ডাবল ক্লোন। তাহলে এই নেটওয়ার্ক থেকে এই পোর্টে একটা আইপি দিচ্ছি ডাবল ক্লোন 1 দিচ্ছি, এটা দিচ্ছি 2002। ঠিক আছে। আচ্ছা, তাহলে সিমিলারলি এটা 2002, তাহলে 2002 নেটওয়ার্ক থেকে একটা আইপি দিলাম 1, এখানে দিলাম, আরেকটা দিলাম এখানে কি 2 দিলাম। এখানে 2000 এর মধ্যে 2001, আরেকটা কি দিলাম 2002 দিলাম। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস তো স্ল্যাশ দিয়েও লেখা যায়, না দিলেও চলবে। চাইলে স্ল্যাশটাও লিখতে পারি /64। আচ্ছা, এবার আমরা যেটা করব আইপি বসাবো, পিসিতে আইপি বসাবো। এখন পিসিতে আইপি বসে IPv6 তো একটু ডিফারেন্ট। তাহলে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে এখানে আইপি কনফিগারেশন আসবো। আমার এটা হচ্ছে IPv4 এর জন্য, এটা হচ্ছে কিসের জন্য, IPv6 এর জন্য। তাহলে আমাদের আইপি বসবে কোনটা, IPv6 এ বসবে। আইপি কত 2002, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 2002 ডাবল ক্লোন 2/64। এখানে এই পাশে কি স্ল্যাশটা বসবে 64। আচ্ছা, এখন আমার গেটওয়ে কত, গেটওয়েটা না, এইখানে গেটওয়েটা বসিয়ে দিব, গেটওয়ে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, বসিয়ে দিলাম। ওকে, কোনো বুট হলে আমাদের এখানে পপ আপ আসবে বা দেখাবে। এখন আমার মাউস কার্সার রাখলে দেখা যাচ্ছে কি এই পিসির আইপি হচ্ছে 2002 ডাবল ক্লোন 2। ঠিক আছে, দেখা যাচ্ছে না এই পাশে ডান পাশে। আর গেটওয়েটাও গেটওয়ে ভুল করছি, গেটওয়ে 1 হবে, তাই না? গেটওয়ে কি হবে 1 হবে, কপি পেস্ট করার সময় ওটা লিখে নেই। আচ্ছা, এই পিসিতে আইপি বসাই ডেস্কটপ,
আইপি কনফিগারেশন IPv6 এ থাকবে, এটা হচ্ছে 2000 বরাবর 2002/64, এটা গেটওয়ে হচ্ছে 2000 ডাবল ক্লোন 1, ডাবল ক্লোন কি 1। ঠিক আছে, তাহলে আমরা দোনোটা পিসিতে আইপি বসে ফেললাম, দোনোটা পিসিতে কি বসে ফেললাম, আইপি বসে ফেললাম। এবার আমাদের রাউটার গুলোতে কি করতে হবে, আইপি বসাইতে হবে, রাউটার গুলোতে আইপি কি বসাইতে হবে। আচ্ছা, এখানে IPv6 এ বাই ডিফল্ট আমরা নো আগের মতোই IPv4 এর মতো নো ক্লিক করলাম, এনাবলে ক্লিক করলাম, কনফিগ টার্মিনাল কনফিগ মোডে, গ্লোবাল প্রিভিলেজ মোডে বা কনফিগ মোডে চলে আসলাম। এখানে আমাদের প্রথম যেটা কাজ, সিসকো রাউটার বাই ডিফল্ট IPv6 কি করা থাকে, এনাবল করা থাকে না। প্রথম একটা কমান্ড দিতে হবে যে এই রাউটার যেন IPv6 কি হয়, কার্যকরী হয়। সেই কমান্ডটা হচ্ছে IPv ট্যাব দিয়ে দিলে IPv6 চলে আসবে। ইউনিকাস্ট ইউনি লিখে ট্যাব দিব, রাউটিং IPv6 ইউনিকাস্ট কি রাউটিং। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই সিসকো রাউটারে IPv6 এ কি করে দিলাম, এনাবল করে দিলাম। আচ্ছা, সুন্দর। এরপরে বাকি কাজ আমাদের অ্যাজ ওয়েল এস। এরপর আমরা কি করতাম, ইন্টারফেসে ঢুকতাম, ইন্টারফেস আমাদের গিগাবাইট ইথারনেট, তাই না? আচ্ছা, এখানে পোর্টগুলো দেখা যাচ্ছে না কোনটা কি পোর্ট, এটা কোথা থেকে ঠিক করে, প্রিফারেন্স থেকে ঠিক করে, প্রিফারেন্স শো অলওয়েজ শো পোর্ট লেভেলস এন্ড, তাই না? এখন পোর্ট নাম্বার গুলো সহ দেখাচ্ছে। এই কাজগুলো কোথায় করে, প্রিফারেন্স থেকে করে। আচ্ছা, তাহলে আবার আসি, এন্ড ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0। আমরা এখন এই ইন্টারফেসে ঢুকলাম। এখন IPv4 কি হইতো, আইপি অ্যাড্রেস অ্যাড করে দিতাম। এখন এখানে হচ্ছে কি IPv ট্যাব দিয়ে, IPv লিখলে সে বুঝে যাচ্ছে, ট্যাব দিয়ে দিলেন 6 অ্যাড্রেস, ওখানে হচ্ছে আইপি অ্যাড্রেস, এখানে 6টা বলে দিতে হবে, বা IPv লিখে ট্যাব দিলে সে বুঝে নেবে IPv6 কি অ্যাড্রেস। এখন আমার এই ইন্টারফেসের আইপি কত, 3000 ডাবল ক্লোন 1, তাই না? 3000 ডাবল ক্লোন 1। এখানে সাবনেট মাস্ক, ওখানে যেটা করতাম সাবনেট মাস্ক বসাইতাম টাইপ করে, এখানে /64 হবে। শেষ। আগের মতো এটা সে যেহেতু আমার এই ইন্টারফেসটা ডিসেবল আছে, এনাবল করার জন্য কি করতে হবে, নো শাটডাউন কমান্ড দিতে হবে, নো শাটডাউন কমান্ড দিতে হবে। ওকে, এই স্টেটটা আপ হয়ে গেল। এরপর আবার এক্সিট, সেম কাজ, আমরা ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস গিগাবাইট 0/1, পরেরটাতে ঢুকতেছে। হ্যাঁ, IPv ট্যাব দিলাম, অ্যাড্রেস দিলাম, IPv অ্যাড্রেস কত, এটা 2001। হ্যাঁ, এরপর ট্যাব দিলে সে বুঝে যাবে, ভি লিখছে মানে আমরা 6 এ যাচ্ছি, কোলন স্ল্যাশ কত 64। ঠিক আছে, স্ল্যাশ কত 64, নো শাটডাউন, এক্সিট। ঠিক আছে, আমরা দোনোটা ইন্টারফেস আপ করে ফেললাম। আচ্ছা, আমরা এখনই, আমরা যেহেতু এগুলো নিয়ে আগে কাজ করছি, কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে, সেম রাউটিং এখনই করে ফেলতেছি। রাউটিং এর কনসেপ্টে কি ছিল, স্ট্যাটিক রাউটে এই পাশে নেটওয়ার্ক দেখানো, এই নেটওয়ার্কে কোন দিক দিয়ে যায়, এই ইন্টারফেস দিয়ে যায়, সেটা দেখাই দেওয়া। আমরা এখানে এখনই যেহেতু এই রাউটার লগ ইন অবস্থা আছে, এই রাউটার এখন এই কাজটা করে ফেলি। তাহলে কমান্ডটা হবে কি, IPv6 রাউট। ঠিক আছে, এখানে রাউটটা পুরো টাইপ করতে হয়, IPv4 ও টাইপ করতে হয়, এখানে টাইপ করতে হয়, ট্যাব এখানে কাজ করো, IPv6 রাউট, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব, কোনটা দিব, এই নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 2002 ডাবল ক্লোন স্ল্যাশ কত 64। তুমি এই নেটওয়ার্কে যাও, কিভাবে যাবা, কোন দিক দিয়ে যাবে, তাহলে এই ইন্টারফেস দিয়ে যাবে, কোন ইন্টারফেস দিয়ে যাবে, ইন্টারফেস দিয়ে যাবে। আচ্ছা, তাহলে ইন্টারফেসটা হচ্ছে 3000 ডাবল ক্লোন 2। ঠিক আছে, জাস্ট ইন্টারফেসের আইপি, IPv4 যেমন ছিল সেটা আইপিটা লিখানো, কারণ সে সিএড এর ভ্যালু বা এখানে স্ল্যাশ নোট সে বুঝে গেছে, জাস্ট এতটুকু, এই ইন্টারফেস দিয়ে যাবে, বুঝে দিলাম। ভুল হইল, ও রাউট IPv6
এটা 2002 তো। আমি এখন এখানে আছি না? ও আচ্ছা, এখানে ভুল ডাবল ক্লোন দিই নেই, একটা ক্লোন দিছি, ডাবল ক্লোন। না 2001 আমরা ইউজ করিনি। লিখে ফেলছি এখানে এখানে এটা কোনটা? এটা আচ্ছা, এখানে ভুল লিখছি 2001। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওইটা করে দেওয়া যাবে। আচ্ছা এটা নিয়ে নিচ্ছি কিনা দেখি, নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি মাউস কার্সর দিয়ে দেখি এখানে কোনো ভুল করছি কিনা। আমাদের একটা ইন্টারফেস হচ্ছে 3000, 0/0 হচ্ছে 3001, আর এখানে হচ্ছে এটা নেটওয়ার্ক ছিল 2000, এখানে লিখে ফেলছি কত 2001। আচ্ছা এটাও ঠিক করে দিতে হবে, কনফিগ মোড আছে আর ইন্টারফেসে ঢুকে ইন্টারফেস গিগাবাইট 0/ কত 1 IPv6 অ্যাড্রেস আইপি কত ডাবল ক্লোন 1, ঠিক আছে। স্ল্যাশ নোটেশন দিতে হবে, হ্যাঁ দিতে হবে, স্ল্যাশ কি 64, ঠিক আছে। এখন ঠিক আছে 2001 স্ল্যাশ কি 64। আচ্ছা IPv6 এ ওভাররাইট হয়, এক ইন্টারফেসে একাধিক কি হয় আইপি হয়, দেখি না হলে আবার রিমুভ করতে হবে। মানে IPv4 এ যেটা হইতো ওভারল্যাপ হয়ে যেত, তাই না? মানে IPv6 হচ্ছে এক ইন্টারফেসে দুইটা কি বসে আইপি বসানো যায়। না ডায়াগ্রাম তো জাস্ট এমনি ডিজাইন, কখনো হবে না। ওটা হলে কি মানে এরকম হবে যে হচ্ছে আমি একটা ধরেন রিয়েল আইপি পড়েছি আমার পলিকন ডিভাইসে বলেন বা যে কোনো একটা ওটা যদি ধরেন আরেকটা ইয়া থাকে আইপি ইয়া থাকে তাহলে এটা একটা ফেলিওর হলে আরেকটা ইয়া হয়ে যাবে না। এই ধরনের IPv6 এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আমরা দেখি এখন এখানে কি হয়। তো মানে আমাদের একটা বিশাল একটা কাজ হবে, যেমন আজকে একটা ডিভাইড করে একটা সুইচের মধ্যে আমরা দুইটা ব্যান্ডউইথ দিছি, তো ওটা থেকে একটা ইয়া দিলাম আর কি, যেটা বিটিসি হয় আর কি। আচ্ছা তো ওটা তো হচ্ছে আমাদের ম্যানুয়ালি আইপি বসানো রাখবে, হচ্ছে এরিয়াল থেকে চলতেছে আমাদের অপটিক্যালি চললে হচ্ছে ওকে আইপিটা দিতে হবে আর কি। তো ওটা ম্যানুয়ালি করতে হবে, বাট আমরা যেটা মনে করছে যেটা হচ্ছে কি আমরা সুইচ দিলে সুইচে প্রায় 24,000 টাকা ওটা বলছিলাম, 24,000 টাকা আসবে 10 ফুটের ওটা, ওটা দিলে পেয়ে যাবে কি মানে কিছুই করতে হবে না, একটা ফেলিওর হলে অটো চলে আসবে। আচ্ছা তো এটার জন্য বললাম যে হচ্ছে না আইপি এটা আপনাদের ম্যানুয়ালি বসানো লাগবে। হ্যাঁ লাগবে। এখন IPv6 যদি এই এটা যদি হয় তাহলে এটা বিশাল একটা ইয়া। হ্যাঁ IPv6 এ এই ধরনের অনেক অ্যাডভান্টেজ আছে। 0/1 IPv6 অ্যাড্রেস, এটা হচ্ছে আইপি কত 200.2 ডাবল ক্লোন 1 স্ল্যাশ কত 64, নো শাটডাউন এক্সিট। তো বসিয়ে দিলাম, রাউটও করে ফেলি IPv6 রাউট, এটা এই নেটওয়ার্ক হচ্ছে 2000, তাই না? 2000 ডাবল ক্লোন /64
আর ওইটা হচ্ছে আইপি কত 3000 ডাবল ক্লোন 1। আচ্ছা, এবার আমরা দেখি কি অবস্থা। আসলে টার্মিনাল থেকে দেখতে হবে, এটি পিং করে দেখতে হবে। এক্ষেত্রে প্যাকেট টেস্টারে প্যাকেট কি হয় না, পাস হয় না। পিং, আমরা এই নেটওয়ার্কে এই আইপিটা দিচ্ছি 2000 ডাবল ক্লোন 2 রিচেবল। এ পাশ থেকে যদি দিই টার্মিনাল পিএনজি পিং 2002 ডাবল ক্লোন 2, এই নেটওয়ার্ক কত 2 সাকসেসফুল। মানে এই ক্ষেত্রে এখন আমার এক ইন্টারফেসে কয়টা আইপি বসেছে, এরপরে এখানে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আমার যেটা অর্থাৎ এখানে অটোমেটিক কি হয়ে যাচ্ছে, রিডেন্ডেন্সি টাইপসের হয়ে যাচ্ছে, যেটাতে পাচ্ছে সেদিক দিয়ে সেই ডাটা কি করে দিচ্ছে, পাস করে দিচ্ছে। আর IPv4 এটা তো পসিবল ছিল না, এক ইন্টারফেসে দুইটা আইপি ভিলেন ছাড়া কি ছিল না, পসিবল ছিল না। ঠিক আছে, তাহলে জাস্ট সামান্য স্লাইটলি একটু চেঞ্জ হবে IPv4 IPv6 এর। এক্ষেত্রে রাউটিং এর ক্ষেত্রে কি হবে, এই সামান্য একটু জাস্ট একটু এগুলা প্র্যাকটিস, যখন এগুলো আসলে আমাদের মার্কেটে চলে আসবে তখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবাই পারবে। IPv6 অল্প আকারে চলতেছে, এরপরে আরো কাজ, তো একটা জিনিস তো খুব এত ইজি তো না। হ্যাঁ, তো আমাদের লিঙ্ক 3 তারপর বেশ কতগুলো প্রতিষ্ঠান ট্রায়াল বেস চালাইছে, দু একটা প্রতিষ্ঠান এখনো চালাচ্ছে। এরপরও প্রবলেম হয়তো ইয়ে করতে পারতেছে না। ঠিক আছে, সেজন্য চলতেছে আর কি। আচ্ছা, এইটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই রিলেটেড থিওরিটা একটু ডিসকাস করে ফেলি, এরপর আপনারা প্র্যাকটিক্যালটা করেন। আচ্ছা, খেয়াল করেন, IPv6 IPv4 তো আমরা আগে দেখলাম, কিন্তু এখন ইন্টারনেটের ডিভাইসগুলো এতটা বেড়ে যাচ্ছে, IPv4 অ্যাড্রেস কম পোর্টে যাওয়ার প্রবাবিলিটি খুব বেশি। হ্যাঁ, এবং কমে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি মোটামুটি IPv4 এখন আর তারা সরাসরি সেল করতেছে না। বাংলাদেশে কারো প্রয়োজন হলে দেখা যাচ্ছে কিছু রিসেলার থাকে যারা আগে কিনে রাখছে, তাদের কাছ থেকে কিনে নিতে হচ্ছে। হ্যাঁ, আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এটা IPv4 এর একটা কি আধুনিক সংস্করণ। এটা তৈরি করা হয়েছে IPv4 এর সীমাবদ্ধতা কাটাতে। সীমাবদ্ধতা বলতে IPv4 এর অ্যামাউন্টটা তো 4.3 বিলিয়ন, সেটা মোটামুটি আমাদের টোটাল পৃথিবীর জনসংখ্যা প্রায় 800 কোটি। আর 800 কোটি হলে তো সমস্যা ছিল না, এখন এক একজন মানুষও তো 4টা 5টা 6টা ডিভাইস ইউজ করতেছে। আর ইন্টারনেটের ব্যাপকতা তো বাড়তেছে, মানে প্রত্যেকটা ডিভাইস চলতেও তো আইপির প্রয়োজন হয়ে যাচ্ছে। হ্যাঁ, জিপিএস ইউজ করতেছে, সেন্সেশন ইউজ করতেছে, ভয়েস কন্ট্রোল ইউজ করতেছে, এই ধরনের কন্ট্রোলিং এর জন্য আইপির প্রয়োজন। তো দেখা যাচ্ছে আমাদের একজন মানুষের একটা ল্যাপটপ হয়ে যাচ্ছে, একটা ডেস্কটপ হয়ে যাচ্ছে, দুইটা মোবাইল হয়ে যাচ্ছে, দুই একটা স্মার্ট ডিভাইস হয়ে যাচ্ছে, আইওটি ডিভাইস হয়ে যাচ্ছে। এক একজন মানুষের প্রতি ইন্ডিভিজুয়াল ডিভাইস গুলো থেকে অনেকগুলো আইপি, একজন মানুষের 15-20টা আইপির প্রয়োজন হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি IPv4 মোটামুটি আর ইউজ পাওয়া যাবে না। ওই কথাগুলো এখানে বলছি। আজকের দিনে আমাদের মোবাইল, কম্পিউটার, স্মার্ট টিভি, আইওটি ডিভাইস সবাই ইন্টারনেট ব্যবহার করে।
প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দরকার। IPv6 সেই বিশাল পরিমাণ আইপি অ্যাড্রেসের প্রয়োজনে সাড়া দিতে পারে। IPv4 এর অ্যামাউন্ট হচ্ছে 4.3 বিলিয়ন। এখনকার দিনে সেটা কি নয়, পর্যাপ্ত নয়। উদাহরণস্বরূপ শুধু একটি বড় শহরে কয়েক মিলিয়ন ডিভাইস থাকতে পারে। আমাদের একটা শহরে কয়েক মিলিয়ন কি থাকতে পারে, ডিভাইস থাকতে পারে। IPv6 ব্যবহার করে আমরা 340 আনডেসিলিয়নের বেশি আইপি অ্যাড্রেস দিতে পারি। 340 আনডেসিলিয়নের বেশি আইপি অ্যাড্রেস কি দিতে পারি, যার মানে পৃথিবীর প্রতিটি ডিভাইস, এমনকি প্রতিটি ধূলির কণা, আপনি যে কথাটা বলছেন, ওই ইউনিক আইপি কি পেতে পারে। ঠিক আছে। আচ্ছা, IPv6 অ্যাড্রেস 128 বিটের হয়ে থাকে। কত বিটের? আর ওইটা ছিল 32 বিটের, এটা হইতেছে 128 বিটের। এটা লেখা হয় হেক্সাডেসিমাল ফরম্যাটে, 8টি সেকশনে ভাগ করা হয়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সেকশনে ভাগ করা হয়। এই অ্যাড্রেসকে অনেক সময় এই অ্যাড্রেসটাকে অনেক সময় শর্টকাট করেও কি করা যায়, লেখা যায়। যেমন শূন্যগুলো বাদ দিয়ে এভাবে লেখা যায়। শূন্য, এই 8টা, এখানে 8টা শূন্য ছিল না, তো 8টা শূন্যের পরিবর্তে ডাবল ক্লোন লেখা যায়। ঠিক আছে। এটা অনেকটা কনডেন্স বা সংক্ষিপ্ত সংস্করণ। আমরা প্র্যাকটিক্যাল যেটা করছি সেখানে আরো সংক্ষেপভাবে লিখে ফেলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, IPv6 আমাদের অনেক সুবিধা দেয়। প্রথমত আইপি অ্যাড্রেসের সংকটের কি দিচ্ছে, পরিত্রাণ দিচ্ছে। দ্বিতীয়ত নতুন ডিভাইস অনলাইনে আসলে IPv6 অ্যাড্রেস স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করা যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে IPv6 আসলে যখন এস্টাবলিশ হয়ে যাবে, আমাদের বাসায় যে অ্যাক্সেস পয়েন্ট আমাদেরকে ম্যানুয়ালি করতে হইতো না, বা কাস্টমার সাপোর্ট বা সাপোর্ট ইঞ্জিনিয়ার যাই কনফিগার করে দিত। এখন IPv6 এনাবল ডিভাইসগুলোতে এগুলো অটো কনফিগার হয়ে যাবে। আবার ওইরকম আর প্রয়োজন হবে না, জাস্ট এটা এনাবল থাকলে হচ্ছে। ঠিক আছে। মানে IPv6 আবার সবগুলো আবার DHCP অটোই সবগুলো কি বসে যাবে, স্ট্যাটিকও বসানো যায়। আচ্ছা, এখানে এই কথাটাই বলা হচ্ছে IPv6 অ্যাড্রেস স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করা যায়। আর আরো বড় অ্যাডভান্টেজ হচ্ছে নেটের দরকার নেই, কারণ প্রত্যেক ডিভাইসে পাবলিক আইপি। IPv6 এর প্রত্যেকটাই কি আবার পাবলিক আইপি, একদম পাবলিক আইপি, সবার জন্য, সব প্রত্যেকটা আইপি কি স্বতন্ত্র। আমাদের নেটিং এর যে কনসেপ্ট, আমরা এখানে তো প্রাইভেট আইপি ইউজ করতেছি, এন্ড প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে পার্টিসিপেট করে দেওয়ার কাজটা ছিল কার কাজ? নেটিং এর কাজ, নেটের কাজ। এই কাজটা আমাদের অ্যাক্সেস পয়েন্ট গুলো করতো, রাউটার গুলো করতো। ঠিক আছে। আর আমাদের বাসায় এখন যে অ্যাক্সেস পয়েন্ট গুলা, এটা জাস্ট লোকাল ল্যানের মতো কাজ করে। আইএসপির আইপি ব্লক থেকে এখানে একটা আইপি বসানো থাকে, এই আইপির পরে এরপর আমরা ডিএসসিপি একটা করে দিই। ঠিক আছে। তো নেটিং এর কাজটা মনে করেন মাইক্রোটিক রাউটার গুলো করতে পারে আর কি, মানে যেগুলোকে আমরা রাউটার বলি। নেটিং এর কাজটা কাটা করতে পারে, রাউটার করতে পারে। এখন প্রাইভেট আইপি গুলোতে আমরা প্রাইভেট আইপি ইন্টারনেট পার্টিসিপেট করে দেওয়ার প্রসেসটাই কি বলা হয়? নেট বলা হয়। আচ্ছা, IPv6 এর হেডার অনেক সহজ, ফলে রাউটার অনেক দ্রুত প্যাকেট ফরওয়ার্ড করতে পারে। আপনারা এখানে খেয়াল করেছিলেন, আমরা IPv4 এ যখন এই কাজটা করছিলাম, প্রথম 2টা লস আসতো না, টাইম আউট আসতো। প্রথম যখন স্ট্যাটিক রাউট শেষ করতাম একটু স্লো, আপনারা তো এখন প্র্যাকটিক্যাল করবেন, দেখবেন যে করার সাথে সাথে রেসপন্স হয়ে যাচ্ছে। আর IPv4 এ স্ট্যাটিক রাউটিং করলে প্রথম 2টা টাইম আউট আসবেই, এরপরে গিয়ে রিপ্লে আসে। তো IPv6 টা ওই দিক দিয়ে, মানে IP6 এর হেডার অনেক সহজ, ফলে রাউটার অনেক দ্রুত কি করে, প্যাকেট ফরওয়ার্ড করতে পারে। এবং সবচেয়ে ভালো দিক হইলো এখানে সিকিউরিটিটা আরো একটু বেশি। IPsec বাই ডিফল্ট IPv6 এর মধ্যে IPsec নামক একটা সিকিউরিটি কি থাকে, বিল্ট ইন থাকে, যেটা IPv4 এর ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে কি করতে হইতো, কনফিগার করতে হইতো। IPv6 কনফিগার, IPsec, হ্যাঁ, একটা প্রোটোকল কনফিগার করে দিলে নেটওয়ার্কটা আরো একটু সিকিউর হইতো। তো IPv6 এ সেটা বাই ডিফল্টে কনফিগার করা থাকে। আচ্ছা, যদি একটু ডিফারেন্স করি IPv4 এবং IPv6 এর মধ্যে, IPv4 টা হচ্ছে 32 বিটের, IPv6 টা হচ্ছে 128 বিট। IPv4 টা ডেসিমেলে থাকে, এটা কিসে থাকে, হেক্সাডেসিমেলে থাকে। IPv4 এর মধ্যে নেটের দরকার হয়, IPv6 এর মধ্যে কিসের দরকার হয় না, নেটের দরকার হয়। IPv6 অটো কনফিগারেশন সহজে হয়,
অটো কনফিগারেশন যেটার কথা বলা হচ্ছে, সেটা কি হয়, খুব ইজিলি হয়। নিরাপত্তার দিক দিয়ে IPv6 অনেক বেশি অ্যাডভান্স, কারণ এতে বিল্ট ইন কি আছে, IPsec আছে। আচ্ছা, IPv6 এর আমরা IPv4 এর মধ্যে আমরা তখন ক্লাস ডিফাইন করছিলাম না, এন্ড IPv6 এর এই টাইপসের একটা কি আছে, লিস্ট আছে, মানে কোন ব্লক কোন রেঞ্জগুলো কিসের জন্য ইউজ হবে সেটা একটু দেখি। একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস বা পাবলিক আইপি যেটাকে বলা হচ্ছে, এটাকে IPv6 এর ক্ষেত্রে যেটা বলা হয় গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস। এটা শুরু হবে এই ইন্টারনেটের সরাসরি ব্যবহারযোগ্য ইউনিক আইপি অ্যাড্রেস। এটা শুরু হবে কত দিয়ে, 2001 দিয়ে, এবং এই চারটা 2001, 2405, আচ্ছা 2607, 2A যেটা না, এগুলো হচ্ছে ডেডিকেটেড আইপি। এটা হচ্ছে ডেডিকেটেড মানে গুগলের সার্ভার আইপি, IPv6 এর আইপিটা এক্সাম্পল, এটা হচ্ছে ইউটিউবের আইপিটা এক্সাম্পল, ঠিক আছে। তো মোটামুটি আমাদের আইপিটার কত দিয়ে শুরু হবে, 2 দিয়ে শুরু হবে, কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এরপরে ট্রেনিং এর জন্য মানে কেউ যদি ল্যাবের মধ্যে আমরা যখন প্র্যাকটিস করি টরি, ডকুমেন্টেশন অ্যাড্রেস উদাহরণ লেখার জন্য রিয়েল নয়, আমরা যখন ল্যাবের ভিতরে প্র্যাকটিস করি, আমি দেখেন ওখানে 2001 দিচ্ছি এক্সাম্পল গুলা, এগুলো হচ্ছে এটার জন্য আমরা এই আইপি গুলো ইউজ করতে পারবো, ল্যাবে এই ধরনের টেস্টিং পারপাস এই আইপি গুলো ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে লিংক লোকাল অ্যাড্রেস। লিংক লোকাল হলো একই নেটওয়ার্কে রাউটার ছাড়াই যোগাযোগ করার জন্য। এই আইপি গুলি সাধারণত অটো জেনারেটেড হয়। তো লিংক লোকাল অ্যাড্রেস শুরু হবে FE দ্বারা। যদি আমি আমার নেটওয়ার্কের মধ্যে, আমরা যেরকম এখন ল্যান নেটওয়ার্ক করি না সুইচ টুইচ দিয়ে IPv4 এ, যে আমরা চাচ্ছি যে না এখানে কোনো রাউটিং এর কোনো ইস্যু টিস্যু নাই, আমরা জাস্ট আমার এই পিসির সাথে পিসি কানেক্টিভিটি IPv6 এর সাহায্যে করবো, মাঝখানে সুইচ থাকতে পারে, তখন আমরা এই সিরিজের আইপি বসাবো FE। এটাকে বলা হচ্ছে লিংক লোকাল অ্যাড্রেস, মানে শুধু অটো জেনারেট হয়, ঠিক আছে। এটা আমাদের পিসিতে অটো জেনারেট হয়, আমাদের ডেস্কটপে দেখেন যে ওখানে একটা IPv6 দেখা যায়, দেখবেন FE সিরিজে। আচ্ছা, IPv4 এর মধ্যে লুপব্যাক অ্যাড্রেস আছে, আমরা IPv6 এর মধ্যে আছে। IPv4 এর মধ্যে যখন লুপব্যাক অ্যাড্রেস মনে আছে, আমরা পিং করতাম 127.0.0.1, এটাকে আমরা বলতাম কি লিংক লোকাল অ্যাড্রেস। আমার অ্যাডাপ্টার সেফ টেস্টের জন্য ইউজ করা হয়, আমার অ্যাডাপ্টার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো এটা IPv6 এর ক্ষেত্রে হচ্ছে ডাবল ক্লোন 1। এটাকে বলা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস, এটাকে বলা হচ্ছে কি লুপব্যাক অ্যাড্রেস। আচ্ছা, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস। মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে একসাথে অনেক ডিভাইসে পাঠানোর জন্য ইউজ করা হয়। এখানে FF অল নোড সব নোডে পাঠায়, সব রাউটার পাঠায়। যদি FF 0 টু ডাবল ক্লোন 1 হয়, সমস্ত নোডসে পাঠাবে, সমস্ত ডিভাইসে। আর যদি শুধু রাউটার টু রাউটার পাঠাইতে যায়, তখন এই সিরিজের আইপি কি ইউজ হবে, মাল্টিকাস্ট অ্যাড্রেস। জাস্ট আমরা এখানে হালকা একটু পরিচয় করে দিচ্ছি, এগুলো নিতে আরো বিশাল পড়াশোনা আছে, হ্যাঁ, যেটা আমরা বুঝতে পারি যদি এই ধরনের FF দিয়ে শুরু হলে এটা কি অ্যাড্রেস, মাল্টিকাস্ট অ্যাড্রেস। আর মাল্টিকাস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে রাউটার টু রাউটার, আর একটা কি একটা রাউটার থেকে সমস্ত নোডসে যাবে, সমস্ত ডিভাইসে যাবে, ঠিক আছে। IPv6 এর একটা বেসিক কনসেপ্টের মধ্যে এই কয়েকটা পয়েন্ট গুলো থাকে, তাহলে যেন আমরা IPv6 দেখে বুঝতে পারি এটা কোনটা কিসের জন্য ইউজ হচ্ছে। যদি FF ইউজ হয় তাহলে সেটা হবে রাউটার টু রাউটার ইউজ হবে, অথবা সব নোডে যাবে। এটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস ডাবল ক্লোন কি 1। আর এটা হচ্ছে লিংক লোকাল অ্যাড্রেস, প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে ইউজ হবে। আর এটা হচ্ছে আমরা টেস্ট ট্রেনিং এর জন্য ডেমোতে, আমরা এই প্যাকেট টেস্ট এই ধরনের ডেমোতে আমরা এই আইপিটি ইউজ করতে পারি 2001। আচ্ছা, এটা হচ্ছে মূলত পাবলিক আইপি অ্যাড্রেস, অর্থাৎ মূলত এই IPv6 হচ্ছে এটা 2001। আচ্ছা, এখন কিন্তু সবার মোটামুটি সবগুলো সার্ভারে সবারই কি আছে, IPv6 এর সাথে একটা কি দেওয়া আছে, রিডান্ডেন্সি করা হয়েছে। মানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, হ্যাঁ, আপনার ইউটিউবের আইপিতেও দেখবেন কি আসে, IPv6 এর একটা কি আসে, রিপ্লাই আসে। আচ্ছা,
তাহলে আমি আরো একটু শেষ করে ফেলি এখানে IPv6, এরপর আপনারা ঠান্ডা মাথায় এটা সাকসেসফুলি করেন। এখানে আমরা একটু দেখছিলাম, একটা রাউটিং দেখাইছে IPv6 এর। আচ্ছা, এরপর আমি সিসিএন এর কনসেপ্টটা বা এক্সামের ব্যাপারটা একটু শেষ করি। মনে করেন এক্সামের জন্য হচ্ছে সিসিএন এক্সাম ফি হচ্ছে কত? এআই ভুল আনসার যে দেয় এটা। আচ্ছা, সিসিএন এক্সাম আচ্ছা, এআই যে ভুল আনসার দেয়, তারা যে আনসারটা অনলাইনে পায় সেটা দিয়ে দেয় আর কি। বাংলাদেশের লেখাতে সে অনলাইনে বিভিন্ন পেজ থেকে এটা দিয়ে দিছে, এটি কম্পিউটার পেজ থেকে কি দিয়ে দিছে, একটা অফারের প্রাইসটা দিয়ে দিছে। হ্যাঁ, বাংলাদেশ যদি সিসিএন এর জন্য আলাদা ফি নাই, সিসিএন এক্সাম ফি আমরা গ্লোবালটাই দেখি। $300 ফিক্সড এক্সাম ফি। কত? $300। তো এখন এই পোস্টটা সে এআই পুরাতন সাইট থেকে নিয়ে নিছে পেজ। ওরা এটি কম্পিউটার বা ওনারা তো ফেসবুকে প্রচুর মার্কেটিং করতো, তো 3 বছর পর এক্সপায়ার হয়ে যায়। আচ্ছা, সিসকোটাও একই অবস্থা, 3 বছর পর কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এখন এই এক্সাম ফি $3,300, তো $300 এখন তো প্রায় 37 থেকে 38 হাজার টাকা চলে আসে। আর এখানে এর রেজাল্ট অ্যাকুরেট না, এটি কম্পিউটার এখন এত কমে নিতে পারে না। এখন ঢাকায় সর্বনিম্ন আপনি 24,000 টাকা এক্সাম দিতে পারবে, 24,000 টাকায়। তবে এক্সাম ওই 24,000 টাকার ভিতরে তারা এক্সাম ম্যাটেরিয়ালসও দেয়। মানে কেউ যদি সিসিএন এক্সাম দেন, ঢাকায় কন্ট্যাক্ট করতে হবে, 24,000 টাকা প্লাস হচ্ছে 24,000 টাকার ভিতরে তারা 2-1টা ফ্রি ক্লাস দিবে, একটু প্ল্যানিং টোটাল এনভায়রনমেন্ট সম্পর্কে বুঝাবে। আর এটা হচ্ছে এক্সাম ডাম্পস বলা হয় আর কি। এগুলাকে কি বলা হয়, যদি একটা এক্সামের কিছু নমুনা কোশ্চেন পিডিএফ দিয়ে দেয়, সিসিএন এর ডাম্পস যদি কেউ আলাদা আবার কিনতে যায়, হ্যাঁ, দেখা যাচ্ছে কি ওটারও ভালো একটা প্রাইস থাকে। বিভিন্ন সোর্স থেকে যদি কেউ কিনতে যায় আর কি, কিছু সাইট আছে যারা কি সেল করে, ডাম্পস গুলো সেল করে, এগুলো প্রায় $50-60 দিয়ে তারা সেল করে। আচ্ছা, তো এটা ঢাকা ট্রেনিং সেন্টার গুলো কি করে, ওই এক্সামের সাথে ডাম্পসটা ফ্রি দিয়ে দেয়। কারণ তাদের এখানে তো রেগুলার কেউ না কেউ এক্সাম দিচ্ছে, তারা একটা কোশ্চেন কিনলে তো ওইটা মোটামুটি সবাইকে দিয়ে দিচ্ছে আর কি, যেহেতু একটা পেমেন্ট তারা করতেছে। আর ডাম্পসের আগে যেটা করা যায় সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য কি করা যায়, এক্সাম টপিকস একটা কিছু সাইট আছে, এক্সাম টপিকস এই টাইপসের অনেকগুলো অনলাইনে কি আছে, কিছু ফ্রি সাইট আছে। হ্যাঁ, এখানে যদি আপনি সিসিএন এ দিয়ে দেন, এটা এখন লেটেস্ট এক্সাম হচ্ছে এটা। হ্যাঁ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সিসিএন এ, এটা পুরাতন এক্সাম কোড, নতুন এক্সাম কোড হচ্ছে এটা। তো এই সাইটগুলোতে দেখেন এখানে 1300টা কোশ্চেন আছে। কয়টা কোশ্চেন আছে? 1300টা কোশ্চেন। আপনি যে কোশ্চেনগুলো ওপেন করেন, অনেক ক্যাটাগরি কোশ্চেন হবে, সিনারিও বেসড এই টাইপসের, মানে 5টা-6টা ক্যাটাগরি থাকে কোশ্চেনের মধ্যে। একটা কোশ্চেন হচ্ছে, এটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ। এটা কি বলা হয়? ড্র্যাগ এন্ড ড্রপ। এইটা থেকে আপনার সঠিক অ্যান্সার এখান থেকে ড্র্যাগ করে এখানে রাখা যায়। কাজ হবে কি, এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেওয়া, যেটার সাথে যেটা কি অ্যান্সার, সঠিক অ্যান্সার। আচ্ছা, কিছু কোশ্চেন একদম নর্মাল থাকে, এই টাইপসের এমসিকিউ থাকে। মনে করেন আপনার যদি 60টা বা 70টা কোশ্চেন আসে, এই টাইপসের এমসিকিউ থাকবে মনে করেন 15টা, ড্র্যাগ এন্ড ড্রপ থাকবে 10টা এভারেজ। এরপরে আইপি সাবনেটিং করছেন না, এটা ড্র্যাগ এন্ড ড্রপ রিলেটেড এর ভিতরেই পড়তেছে। আচ্ছা, এরপরে সিঙ্গেল আনসার আবার থাকে মাল্টিপল আনসার। কিছু এমসিকিউ থাকবে সিঙ্গেল আনসারের,
কিছু এমসিকিউ থাকবে যে পাশে লিখে দিবে চুজ টু, মানে দুইটা আনসার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এতে এই টাইপসের এখানে এই নমুনা কোশ্চেন হচ্ছে এগুলা। তো এখানে আসলে এই প্রায় 1300 কোশ্চেন বা মিনিমাম 700-800 কোশ্চেন একটা প্রিপারেশন নিতে হয়, কারণ এখানে এক্সাম প্রাইস তো কম না, আপনার রিস্ক তো নেওয়া যাবে না। এখানে এভারেজ অনলাইনে কিছু ফ্রি পোর্টাল থেকে প্রথমে 2 মাস থেকে 2.5 মাস প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এরপরে যখন আপনি ঢাকায় ওদের সাথে রেজিস্ট্রেশন করে ফেলবেন, তখন তারা ওইটার পিডিএফ দিয়ে দিবে। ওই পিডিএফটাতে বেশি কোশ্চেন থাকবে না, ম্যাক্সিমাম 200 কোশ্চেন থাকবে। এখন ওই 200 কোশ্চেন কিনা আপনি অলরেডি পড়ে ফেলছেন আগে, তারপর আবার একটু পড়ে ফেললে আপনার কি হয়ে যাবে, একটু রিভিউ হয়ে যাবে, বুঝছেন। তাহলে এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি কোশ্চেন, একটা হচ্ছে সবচেয়ে বেশি মার্কস থাকে ড্র্যাগ এন্ড ড্রপের মধ্যে, এবং আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বলি মার্কস বেশি, কিন্তু আসলে এটা কোনটাতে কত মার্কস সেটা প্রকাশিত না, এটা তারা নিজেরাও কি করে না, প্রকাশ করে না। আর এই টাইপসে কিছু সিনারিও থাকবে, সিমুলেশন। আগে সিসিএন এক্সামে সিমুলেশন ডাইরেক্ট করতে হইতো, আপনার ওখানে একটা প্যাকেট টেস্টের ওপেন হবে, আপনাকে এবার প্যাকেট টেস্টের কমন টমন দিয়ে মিলে ফেলতে হইতো, বুঝছেন। এই টাইপসের প্যাকেট টেস্ট দিয়ে দিবে ডাইরেক্ট নেটওয়ার্ক, এখানে আপনি নিজে আইপি বসাইতে হইতো, এরপর রাউটিং যেটা বলছে সেটা করে মিলে ফেলতে হইতো। তো এখন সিসিএন তে একটু সহজ করছে, ওইটা বাদ দিছে। এখন সিসিএন তে এরকম সব করা থাকবে, আমাকে শো আইপি রাউট এখানে রাউটিং একটা করে দিছে, and বলে দিচ্ছে যে রেফার দ্য এক্সিবিট দ্য প্রিফিক্স রাউটার 1 ইউজ ফর ট্রাফিক হোস্ট স্ট্যাটিক বা ডাইনামিক। এই রাউটিং যা যা পড়ছে এগুলোর ভিতরেই কি থাকবে, রাউটিং থাকবে। এই টাইপসে কিছু কোশ্চেন কি থাকে, মাঝে মধ্যে এখানে সিনারি অনেক বড় করে ফেলে, কিন্তু আনসার জিজ্ঞেস করছে সামান্য, মানে কথাগুলো প্রেজেন্টেশন গুলো একটু পেঁচানো থাকে আর কি। আপনাকে প্রথম বলবে জিসিতে গিয়েছেন, জিসি থেকে আগ্রাবাদ গেছেন, আগ্রাবাদ থেকে আবার জিসি আসছেন, স্কুলের জন্য ঢুকছেন, তাহলে এই রাউটারে পাইছেন এই আইপি, তাহলে এই ক্লায়েন্ট সাইডে আইপি কত। জাস্ট কথাগুলো একটু ঘুরে পেঁচায়, কিন্তু আনসার সহজ, মূল জিনিসটা খুব ইজি জিনিস জানতে চাইছে, ঠিক আছে। কিন্তু আপনাকে কোশ্চেন কি করে ফেলবে, পুরো শহর পুরো একটা সিনারিওতে মুভ করে ফেলবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সিসিএন আমি দিব কিনা বা প্রেক্ষাপটটা কি, এটা হচ্ছে ডিসিশন নিতে হবে এখানে, যেহেতু এখানে হিউজ প্রিপারেশনের একটা ব্যাপার। একটা হচ্ছে ট্রেনিং করা, আমাদের টার্গেট হচ্ছে একটু নলেজ গ্যাদার করা, যেন আমি জবের ক্ষেত্রে আমি একটু অ্যাডভান্টেজ পাই, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সাম দেওয়ার পার্সপেক্টিভ হচ্ছে যে জব মার্কেটে একটু আগে থাকা, জব মার্কেটে কি একটু আগে থাকার জন্য। কারণ 5টা সিবি যদি আসে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সের মানুষ, এবং ওই 2 ইয়ার্স সিবিতে একজনের কি আছে, সার্টিফাইড আছে, তাহলে একটু হলেও উনি কি পাবেন, অ্যাডভান্টেজ পাবেন। এখন কত হচ্ছে প্রেক্ষাপট চিন্তা করে সময় অনুযায়ী ডিসিশন নিতে হবে আর কি, ঠিক আছে। মনে করেন কেউ 2 বছর জব করে ফেলছে কোথায়, আইএসপিতে 2 বছর জব করে ফেলছে। এখন আইএসপিতে সিনিয়র লেভেলের জব পাইতে হইলে, মানে কোর নেটওয়ার্কে জব করতে হইলে 2 বছর যদি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ফ্রেশার না আপনি, এখন এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে, এখন আপনি আইএসপিতে ক্যারিয়ার করবেন আরো ডিসাইডেড হয়ে গেছে, এবং আপনার টার্গেট হচ্ছে অ্যাডভান্স জিনিস নিয়ে কাজ করা। আইএসপিতে এখন মানে মার্কেট ডিমান্ড কি, মার্কেট ডিমান্ড মনে করেন এখন 2 বছর যদি এক্সপিরিয়েন্স, তাহলে জিজ্ঞেস করবো আপনি জুনিপার ইউজ করছেন কিনা, আপনি জুনিপার পারেন কিনা। হয়তো আপনি এখন সিসিএনএ কোর্সে সে ওই ব্যক্তি ফ্রেশার অবস্থায় করে ফেলছে বা অনার্সের পরে করছে, তখন তার উচিত হবে সিসিএনএ এক্সাম না দিয়ে জুনিপার এক্সাম দেওয়া, কারণ লেভারেজ অনেকটা সেম, ঠিক আছে। এখন জুনিপার জানা মানুষ কি খুব কম, ঠিক আছে। এখন আইআইজি গুলা জুনিপার চালায়, এখন আপনি সিসিএনএ যে পরিশ্রম করতে হবে তার থেকেও 50%, মোটামুটি 50% কম পরিশ্রমে জুনিপার সার্টিফাইড হয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এরকম ভাবে সিচুয়েশন বুঝে ডিসিশনটা নিতে হবে। কারণ এটা ট্রেনিং কেউ করে না তো, কারণ এটা হচ্ছে সিনিয়ররা করে তো, 4-5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে নিজে সিমুলেশন করে ফেলে। অনলাইনে 2-1টা ট্রেনিং সেন্টার ঢাকায় যারা এই 2টা ট্রেনিং সেন্টার একটু অ্যাডভার্টাইজ দেয়, অলওয়েজ স্টুডেন্ট আসে, যারা শিখতে আসে তারা মোটামুটি কাজ জানে। তারপরে সেজন্য ওইটা ট্রেনিংটা কম পপুলার। সিসকো কেন বেশি পপুলার, কারণ এখানে বেশিরভাগ ফ্রেশাররা করতে আসে সেজন্য। আবার আমাদের মার্কেটে এখন এটা হচ্ছে আইএসপির প্রেক্ষাপট, আবার হচ্ছে আমাদের কর্পোরেটের মার্কেটে কর্পোরেট আবার জুনিপার প্রয়োজনও নাই, হাই নেটওয়ার্কিং ওখানে, মানে ওই টাইপসের নেটওয়ার্কিং ওখানে নাই, মানে অনেক বেশি ব্যান্ডউইথ পরিচালনার ইস্যু নাই।
তার কর্পোরেটে আপনার জুনিপার লাগবে না। এন্ড কর্পোরেট চিনি কি সিসিএনএ চিনে। এন্ড কর্পোরেটের ক্ষেত্রে কি করা যায়, সিসিএনএ করা যায়। এন্ড কর্পোরেটে যদি আবার ক্লাউডের প্রভাব একটু বেশি থাকে, এডব্লিউএস এর প্রভাব থাকে, এখন তখন আপনাকে ডিসিশন নিতে পারছে আমি কি এখন সিসিএন এক্সামটা দিব নাকি ক্লাউডের এক্সামটা দিব, বুঝছেন? তো সেজন্য একটু প্রেক্ষাপট চিন্তা করে সময় জায়গা অনুযায়ী ডিসিশন নিতে হবে আর কি। কারণ সবকিছু টাকার ইস্যু, তো ওখানে মানে নন প্রোডাক্টিভ কোনো ইস্যুতে টাকা দিয়ে দিলে হবে না, ঠিক আছে? এখন হচ্ছে কি, মনে করো ফ্রেশাররা একটু সিসিএন এক্সাম দেওয়ার জন্য বেশি বলি ফ্রেশারদের, একত হচ্ছে জব পাইতে কষ্ট হয়ে যায় তাদের, যারা ফ্রেশার থাকে। আর জব যদি কেউ পেয়ে যায় এবং জবের শুরুতে যদি মোটামুটি অ্যাডভান্স জিনিস ধরে ফেলতে পারে, তাহলে আমরা বলি যে সিসিএন দরকার নেই। কারণ আপনি এখন এই কোম্পানিতে আসেন, আপনি আরেকটা কোম্পানিতে যদি যান, আপনি যদি কোন নেটওয়ার্কের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনার জিজ্ঞেস করে জুনিপার ইউজ করছেন কিনা, তখন আপনি বলতে পারেন জুনিপার আমি ইউজ করি নাই, কিন্তু আমি জুনিপার নিয়ে পড়াশোনা করছি, আমি জুনিপারে সার্টিফাইড হয়েছি। এখন তারা প্রশ্ন করতে কেন সিসিএনএ দেন। আবার হয়ে গেছে কি, আমাদের মার্কেট তো অনেক রকম নষ্ট হয়ে যায়, সিসিএনএ এক্সামটা আবার অনেকটা কমনের মতো হয়ে গেছে। আবার ঢাকায় কিছু ট্রেনিং সেন্টার চুরি করতে খুব সহযোগিতা করে, এটা আরেকটা সমস্যা। তো সেই জন্য আইএসপির ক্ষেত্রে 2-4 বছর কেউ যদি জব করে ফেলে, অ্যাডভান্স কাজ টাজ করে, তারা বলি যে না সিসিএনএ না দিয়ে আপনি জুনিপার নিয়ে পড়াশোনা করেন, জুনিপার দেন। কারণ জুনিপার জানা, কেউ যদি জুনিপার জানে তার স্যালারি রেঞ্জ 70-80 নিচে না। জুনিপার যদি সে যদি মোটামুটি কিছু কি জানে, কাজ জানে, সেটা সিনিয়র লেভেলের জব একদম। আচ্ছা, তো আর হচ্ছে কি, আর ক্যারিয়ারে মিনিমাম 2-1টা সার্টিফিকেট লাগবে, হয়তো 2-1টা সার্টিফিকেট একটু মানে আমাদের এরকম টার্গেট হইতেই হবে যে হ্যাঁ প্রত্যেক বছর হোক, 1.5 বছর 2 বছরের ভিতরে একটা সার্টিফিকেট, সেটা মাইক্রোসফটের ফিল্ডে হোক, সিসকোর ফিল্ডে হোক, বা মার্কেট যা চাচ্ছে, কেউ সাইবার সিকিউরিটিতে যাইলে সাইবার সিকিউরিটি ফিল্ডে হোক, আমাদের সিভি বা আমাদের নামের আশেপাশে 2-1টা সার্টিফিকেশন মাইক্রোসফটের, সিসকো, কেউ সাইবার সিকিউরিটি 2-1টা সার্টিফিকেশন লাগবে, নাহলে আইটি ফিল্ডে আমাদেরকে কি করবে না, খুব একটা অ্যাকসেপ্ট করবে না, তাই না? এটা একটু যারা ফ্রেশার আছেন, হ্যাঁ, জবের 5-7 বছর পর কিন্তু ওই পরিমাণে ইয়ে থাকবে না, এনার্জেটিক হবেন না। প্রথম দিকে মানে কি প্রথম কয়েক বছর যেরকম এনার্জেটিক থাকে আর কি, যে পরিমাণ প্রথম কয়েক বছরের ভিতর 2-1টা এক্সাম দিয়ে ফেলতে হবে। আর 4-5 বছরের ভিতর মানে ক্যারিয়ারের যারা ফ্রেশার আছে, আমাদের এখন স্যালারি রেঞ্জ অনেক ভালো মার্কেটে, মানে 5 বছরের ভিতরে আপনি 6 ডিজিট ক্রস করতে হবে। 5 বছর পরে ওই মুভিংটা, ওই রিস্কটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ তখন ফ্যামিলি হয়ে যাবে, পরিবার হয়ে যাবে, আপনি এরকম দৌড়াইতে পারবেন না, ঠিক আছে? আর হচ্ছে এখন আমাদের ইনিশিয়াল জব স্যালারি একটু কম, কিন্তু পরবর্তী জবে যেটাতে সুইচ করবেন সেটাতে যেন ভালো স্যালারি হয়, ঠিক আছে? আর ইনিশিয়াল জবে কোম্পানি বুঝবেন আর কি, বেশি দিন থাকা যাবে না, নেভির প্রজেক্টে বেশি দিন থাকা যাবে না, বুঝছেন? প্রজেক্ট শেষ হওয়ার আগে আগে মানে এটা 6 মাস, আপনার 6 মাস তো হয়নি এখনো, 6 মাস পরে প্ল্যান করেন চলে যাবেন, বুঝছেন? মানে হ্যাঁ, পেমেন্ট দিচ্ছে না, পেমেন্ট দিবে না তারা। মানে আমাকে দিচ্ছেন, মানে পেমেন্ট করা তো কখন ডিক্লেয়ার করবেন, কখন অ্যাপয়েন্টমেন্ট দিবেন, তারপর ভাড়া দেন, এটার জন্য তো মানে হয় না। পেমেন্ট বাড়বে 1 বছর পরে একটু ইনক্রিমেন্ট হইলো, দেখা যাচ্ছে 1 বছর পর তাদের কাছে প্রজেক্ট নাই। আর প্রজেক্ট বেস হচ্ছে খুব ডেঞ্জারাস। প্রজেক্টে আমার এট প্রেজেন্ট আমার জব নাই, প্রজেক্ট পাইছি ফ্রেশার, আমরা লাফাই চলে যাব, কিন্তু বেশি দিন প্রজেক্টে থাকা যাবে না। মনে কেউ যদি 15,000 টাকা একটা স্যালারি পায়, এখন আপনি মনে করেন কিসে জব পাইছেন, আমাদের কক্সবাজার কতগুলো প্রজেক্টের জব আছে না, 50-60-70,000 টাকা স্যালারি, ওগুলোতে না যাওয়া ভালো। জব থাকলে 15,000 একটা জব থাকলে ওই প্রজেক্টে না যাওয়া ভালো, কারণ ওই প্রজেক্ট শেষের পর আপনারা জব পাবেন না, কোথাও প্রজেক্ট ওগুলো বেশিরভাগ রিনিউ হয়ও না, ঠিক আছে? তো নেভির প্রজেক্টে বেশি দিন, 6 মাসের বেশি থাকা যাবে না, ঠিক আছে? আর কোম্পানি হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান,
কাজ আদায় করে যাকে দিয়ে যত আদায় করে নেওয়া যায় স্যালারির ক্ষেত্রে এটা এটাই তো বলছিলাম তুমি যত যাই পারে হুম, তাই তুমি যাও আচ্ছা টিমকে ম্যানেজ করা তো আমার এটাই।